হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য জিওগ্রাফির একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ভিডিওস পেয়ে থাকো। এছাড়া আমাদের এখান থেকে তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল পাও, প্রত্যেকটা এক্সাম ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া প্র্যাকটিস সেটও কিন্তু তোমরা এখান থেকে পেতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, বিগ ব্যাং থিওরিটি কে দিয়েছিলেন? দেখো, একটা বিখ্যাত বিগ ব্যাং থিওরি, যার মাধ্যমে বলা হয়েছিল যে আমাদের সৌরজগৎ, সোলার সিস্টেম বা টোটাল ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। এই তত্ত্বটা কে দিয়েছিলেন? দেখো, চারটে অপশন রয়েছে। অ্যালফ্রেড ওয়েজনার, অপশন বি রয়েছে জর্জ ল্যামাইত্রে, অপশন সি রয়েছে নিকোলাস কোপার্নিকাস, অপশন ডি রয়েছে ল্যাপলেস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি জর্জ ল্যামাইত্রে। তো জর্জ ল্যামাইত্রে 1931 সালে প্রথম তার ধারণাটা প্রকাশ করেন, যেখানে তিনি বৈজ্ঞানিক আকারে তার এই হাইপোথিসিস অফ প্রিভিলেজ অ্যাটম তত্ত্বটা প্রকাশ করেন, যেটাই পরবর্তীকালে বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। দেখো, হাইপোথিসিস সেই জিনিসটাকেই বলা হয় যেটাকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি না, কিন্তু তার উপর ভিত্তি করে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রমাণিত হয়, সেগুলোকে হাইপোথিসিস বলা হয়। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছো তারা হাইপোথিসিস সম্পর্কে জানো। হাইপোথিসিস মানে কোনো একটা জিনিসকে প্রমাণ ধরে নিয়ে তার উপরে কোনো কিছু প্রমাণ করা, সেটাকে হাইপোথিসিস বলা হয়ে থাকে। তো তার বিখ্যাত যে তত্ত্ব ছিল হাইপোথিসিস অফ দ্য প্রিমিলাভ অ্যাটম, সেটাই পরবর্তীকালে বিগ ব্যাং থিওরি নামে প্রকাশিত হয়। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সৌরজগৎ বা সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? দেখো, চারটে অপশন রয়েছে। নিকোলাস কোপার্নিকাস, ইমানুয়েল কান্ট, গ্যালিলিও গ্যালিলি, না কার্ল হুইটিয়ার। তো দেখো, এক্ষেত্রে সৌরজগৎ বা সোলার সিস্টেমের আবিষ্কারক অবশ্যই নিকোলাস কোপার্নিকাস, যেই কারণে তাকে চার্চ থেকে শাস্তি দেওয়া হয়েছিল সেটা আমরা জানি। পরবর্তীকালে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে কোপার্নিকাসের তত্ত্বটাকেই প্রমাণিত দিয়েছিল। এই কোপার্নিকাস ছিলেন একজন বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী, যিনি সূর্য কেন্দ্রিক মডেলের প্রস্তাব দিয়েছিলেন, অর্থাৎ সূর্য মধ্যিখানে রয়েছে, তাকে চারিদিকে পৃথিবী থেকে অন্যান্য গ্রহ প্রদক্ষিণ করছে। এই তত্ত্ব অনুসারে পৃথিবী নয়, বরং সৌরজগতের কেন্দ্রে অবস্থিত গ্রহগুলি সূর্যের চারপাশে ঘোরে। তো আগে অ্যাকর্ডিং টু চার্চ কি হতো, যে পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য তার চারিদিকে ঘুরছে। এটা ছিল সম্পূর্ণ সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করা। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট। তোমরা 24টা প্র্যাকটিস সেটের একটা পিডিএফ পেয়ে যাবে আমাদের এখান থেকে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। আমাদের সামনেই এক্সাম রয়েছে, এক্সাম আর বেশি দেরি নেই। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে প্র্যাকটিস সেট কালেক্ট করে নাও, যেখানে তোমাদের জন্য রয়েছে সাজেশন, এবং যেখান থেকে তোমরা 100% কমনযোগ্য কিন্তু সাজেশন পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আর দেরি না করে আজকেই আমাদের কাছ থেকে এই প্র্যাকটিস সেট কালেক্ট করে নাও, যার মধ্যে রয়েছে স্টাডি মেটেরিয়াল এবং 24টা প্র্যাকটিস সেট। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। সূর্যকে সবচেয়ে কম সময় প্রদক্ষিণ করে কোন গ্রহ? অর্থাৎ চারটে অপশন রয়েছে, পৃথিবী, শুক্র, বুধ, না শনি। তো দেখো, সূর্যের সবচেয়ে কাছে যে গ্রহ রয়েছে সেটাই সূর্যকে সবচেয়ে কম সময় প্রদক্ষিণ করবে। তো সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটা? বুধ গ্রহ। আমরা জানি সূর্যের সবচেয়ে কাছে রয়েছে বুধ। তো কেপলারের যে সূত্র রয়েছে, গ্রহের যে তিনটে সূত্র রয়েছে, তার মধ্যে তার তৃতীয় সূত্র অনুযায়ী যে গ্রহ সূর্যের যত কাছে থাকবে তার কক্ষপথ তত ছোট হবে। এই কারণে বুধ মাত্র 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ সম্পন্ন করে। যেমন আমরা পৃথিবী 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, সেক্ষেত্রে বুধ সবচেয়ে কম, মাত্র 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে। সেই কারণে সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে সূর্যকে, সেটা হচ্ছে বুধ গ্রহ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? বেশিরভাগ যত আমাদের সৌরজগতে গ্রহ রয়েছে, 9টা গ্রহের মধ্যে 6টা গ্রহ রয়েছে যারা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, মাত্র 2টো গ্রহ রয়েছে যারা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এই দুটো গ্রহ কি কি, একটু গেস করে বলো দেখি। চারটে অপশন রয়েছে, শুক্র এবং ইউরেনাস, বুধ এবং শুক্র, বুধ এবং নেপচুন, শুক্র এবং শনি।
তো মনে রাখবে সৌরজগতের যে দুটো গ্রহ অর্থাৎ শুক্র এবং ইউরেনাস, এই দুটি গ্রহ কেবলমাত্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, বাকি সমস্ত গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। সেই কারণে তোমরা একটু দেখবে যে শুক্র গ্রহ সেটা কিন্তু সবচেয়ে গরম বা সবচেয়ে হট হচ্ছে শুক্র গ্রহ। ওকে। আর কাছাকাছি বুধ থাকলেও শুক্র তার অ্যাটমসফিয়ারের কারণে এবং ঘূর্ণনের কারণে কিন্তু সবচেয়ে গরম একটা গ্রহ। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ বা ব্লু স্টার আমাদের কাকে বলা হয়? সৌরজগতের ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ কাকে বলা হয়? চারটে অপশন রয়েছে, ইউরেনাস, নেপচুন, পৃথিবী এবং মঙ্গল। তো দেখো প্রত্যেকেই জানি সৌরজগতের একমাত্র একটাই নীল গ্রহ রয়েছে, সেটা হচ্ছে আমাদের পৃথিবী। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখানো হয়, তার কারণ এখানে প্রায় 71%-এরও বেশি জল রয়েছে এবং এই প্রচুর পরিমাণে জলের উপস্থিতির জন্য পৃথিবীকে নীল গ্রহ বা জলজ গ্রহ বলা যায়। আর কোনো সৌরজগতের কোনো গ্রহ এরকম নেই যেখানে জল পাওয়া যায়, সেই কারণে একমাত্র পৃথিবীতে জল থাকার কারণে পৃথিবীর রং নীল দেখায়, সেই কারণে একে নীল গ্রহ বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা? সৌরজগতে যত গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে ঠান্ডা এবং শীতলতম গ্রহ কোনটা? চারটে অপশন রয়েছে, শনি, ইউরেনাস, পৃথিবী এবং প্লুটো। তো দেখো অনেক ক্ষেত্রে মনে হতে পারে স্যার অ্যান্সার তো নেপচুন হওয়ার কথা, কারণ নেপচুন শীতলতম, সবার শেষে আছে। দেখো এই ভুলটা আমরা কিন্তু করে ফেলি। সৌরজগতের শীতলতম গ্রহ কিন্তু ইউরেনাস হবে, নেপচুন হবে না। এক্ষেত্রে অপশনে যদি নেপচুন থাকতো ভালো হতো, বা প্লুটো অনেকে ভাবতে পারো। এবার মনে রাখবে যে ইউরেনাস কিন্তু সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ, কারণ এটি নেপচুনের থেকে সূর্যের কাছাকাছি হলেও ইউরেনাসের নিজস্ব আভ্যন্তরীণ তাপ উৎপাদনের অভাব রয়েছে এবং এটা পুরো মিথেন পূর্ণ হওয়ার কারণে এখানে অস্বাভাবিক অক্ষীয় প্রবণতার জন্য এটা নেপচুনের থেকেও বিশেষ ঠান্ডা হয়ে থাকে। সে কারণে মনে রাখবে বুধ কাছে থাকলেও সবচেয়ে গরম গ্রহ শুক্র, আর নেপচুন সবার শেষে থাকলেও ইউরেনাস সবচেয়ে ঠান্ডা। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ট্রিকের মতো মনে রাখতে পারো। সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটা? সৌরজগতে কোন উপগ্রহটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম? চারটে অপশন রয়েছে, টাইটান, ফোবস, ডিমোস না মিরান্ডা। দেখো সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ কিন্তু ডিমোস। এই ডিমোসটা হচ্ছে মঙ্গল গ্রহের উপগ্রহ। দেখো মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ বা চাঁদ রয়েছে, সেই দুটো প্রাকৃতিক উপগ্রহের মধ্যে যে ডিমোস সেটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম প্রাকৃতিক উপগ্রহ। তো সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে ছোট উপগ্রহ হচ্ছে ডিমোস, যেটা মঙ্গলের উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? দেখো আমরা প্রত্যেকেই জানি হ্যালির ধূমকেতু, ধূমকেতু যেটা সূর্যকে প্রদক্ষিণ করে দীর্ঘ সময় পরে। চারটে অপশন রয়েছে, 70 বছর, 72 বছর, 74 বছর না 76 বছর। তো মনে রাখবে হ্যালির ধূমকেতু প্রতি বছর কিন্তু 76 বছর বা 76 ইয়ার পরে আছে। তো এই হ্যালির ধূমকেতু একটা স্বল্প পর্যায়ের ধূমকেতু, যা পৃথিবী থেকে প্রতি 75 থেকে 76 বছর পরে দেখা যায় এবং এটি একমাত্র পরিচিত স্বল্প পর্যায়ের ধূমকেতু যেটা খালি চোখে দেখা যায়। শেষ সেটা দেখা গেছিল 1986 সালে এবং পরবর্তী দেখা যাবে 2061 সালে। তো কেউ যদি বেঁচে থাকো 2061 সালে একবার হ্যালির ধূমকেতু তোমরা দেখতে পাবে। আর অনেকের মধ্যেই যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে বেশিরভাগই হয়তো 1986 সালে অনেকের জন্মই হয়নি। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, মহাবিশ্বে কৃষ্ণ গ্রহ বা ব্ল্যাক হোলের ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? দেখো চারটে অপশন রয়েছে, অ্যালফ্রেড ওয়েবার, জন মিশেল, হেনরি ক্যাভেন্ডিশ না ইমানুয়েল কান্ট। তো দেখো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের আহ্বান দিয়েছেন 1783 সালে জন মিশেল। অপশন বি। তো জন মিশেল প্রথম ডার্ক স্টার বা কৃষ্ণ গহ্বরের ধারণা দিয়েছিলেন। তিনি নিউটনের যে মহাকর্ষ তত্ত্ব ব্যবহার করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে একটি নির্দিষ্ট ভরের নক্ষত্র যদি যথেষ্ট ছোট হয় তবে তার মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী হবে যে আলো তার পৃষ্ঠ থেকে পালাতে পারবে না। যেহেতু এখানে আলোটাও এখানে আকৃষ্ট হয়ে যায়, আলো যেহেতু এখান থেকে বেরোতে পারে না, সেই কারণে এই জায়গাটা অন্ধকার দেখায়, সেই কারণে এটাকে ব্ল্যাক হোল বা ডার্ক স্টার বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন, টাইটান কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ? দেখো চারটে অপশন রয়েছে, শনি, বৃহস্পতি, মঙ্গল না ইউরেনাস। তো মনে রাখবে টাইটান আমাদের শনি গ্রহের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের এটা দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং এবং একমাত্র চাঁদ যেখানে তার উল্লেখযোগ্য বায়ুমণ্ডল রয়েছে। মনে রাখবে শনির গ্রহ টাইটান সেখানে কিন্তু অ্যাটমসফিয়ার রয়েছে এবং একমাত্র যেখানে মানুষ বসবাস করতে পারে সেই যোগ্য বায়ুমণ্ডল কিন্তু টাইটান গ্রহে রয়েছে। তো বৃহস্পতির গ্যানিমিড হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ আর টাইটান হচ্ছে
দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, বাট টাইটান আমাদের গ্যানিমিডে সৌর অ্যাটমসফিয়ার কিন্তু নেই, যেটা টাইটানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করলে তার সময় কি হবে? দেখো, ইন্টারন্যাশনাল ডেট লাইনের দুই দিকে থাকে দুটো সেপারেট ডে। তাহলে কি হবে, এক্ষেত্রে একদিন হয় এগিয়ে যেতে পারে বা একদিন পিছিয়ে যেতে পারে, 2 দিন এগিয়ে বা 2 দিন পিছিয়ে যাবে না। তো কি হবে, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি যায় তাহলে মনে রাখবে সেক্ষেত্রে একদিন পিছিয়ে যাবে। কেন? কারণ ইন্টারন্যাশনাল যে ডেড লাইন রয়েছে সেটা পৃথিবী পৃষ্ঠের একটা কাল্পনিক রেখা, যা প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমাংশ অনুসরণ করে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। সেই কারণে এর দুই দিকে দুটো হয়। এবার পৃথিবী যেহেতু যেদিকে প্রদক্ষিণ করে সেই জন্য তার অপোজিট দিকেটা হয়, সেই জন্য একদিন পিছিয়ে যাবে। তো এটা মনে রাখবে। তবে ইন্টারন্যাশনাল ডেডলাইন কিন্তু সোজাসুজি হয় না, এর মধ্যে অনেক বাঁক রয়েছে। তার কারণ হচ্ছে এটি যখন যাওয়ার সময় বিভিন্ন দেশের মধ্যে দিয়ে এই রেখা চলে যায়। যেমন আমাদের আন্তর্জাতিক সময়রেখা যে 0 ডিগ্রি, সেটা কিন্তু অনেকটা বাঁকা। তার কারণ বিভিন্ন দেশের ম্যাপ অনুযায়ী কিন্তু এটাকে অনেক ক্ষেত্রে বাঁকানো হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতের প্রমাণ সময়রেখা যায়নি? চারটে অপশন রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না উড়িষ্যা। ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি, সেটা আমাদের কিন্তু 82 ডিগ্রি 30 মিনিট হয়, যেটা আমাদের 5টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে, যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যাকর্ডিং টু অপশন, বিহারের মধ্য দিয়ে কিন্তু ভারতের প্রমাণ রেখা বা আইএসটি যায়নি। তাহলে চলো আজকের লাস্ট প্রশ্ন, নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? দেখো, ভারতের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। তো কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? চারটে অপশন রয়েছে, গুজরাট, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। তো মনে রাখবে যে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, আমাদের ক্যান্সার, সেটা কিন্তু ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্স এর মধ্যে ত্রিপুরা এবং মিজোরাম। তো এখানে অ্যাকর্ডিং টু অপশন উত্তরাখণ্ড রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের কর্কট ক্রান্তি রেখা যায়নি। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।